আজকে মোটামুটি একটু বেসিক আলোচনা করারই চেষ্টা করব। আর টুকটাক হয়তো সার্কিট টার্কিট নিয়ে একটু বলবো, দেন নেক্সট দিন থেকে ইয়ে শুরু করবো। ও ভাই, আর কথা ওই যে ভাই, স্টার্টারের অঙ্কটা ভাই একটু দিলে ভাই একটু সলভ করে দিয়েন না। স্টার্টার। ওই যে ভাই, ওই যে মোটর মোটর আর মানে জেনারেটর যে স্টার্টার যে আছে একটা, এর আগের দিন যে ভাই বলছিলাম ও যে আচ্ছা অঙ্কটার আচ্ছা কথা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমাদের মোটামুটি ডিসি মেশিন, এটার সুবিধা হচ্ছে যে জেনারেটর মোটরের আসলে খুব বেশি আলাদা আলাদা না পড়লেও চলে, কারণ কনসেপ্ট মোটামুটি একই, শুধু ইনপুট আউটপুট উল্টাপাল্টা। তো আমি বেসিক অপারেশন একটু বলে দিই জেনারেটরের ক্ষেত্রে, দেন আমরা সার্কিট যাবো। এবং আমাদের এখানে আসলে কনস্ট্রাকশন নিয়ে খুব একটা আলোচনা না করলেও চলবে, কারণ ডিসি তে আসলে নর্মালি সার্কিট থেকে আসে বিভিন্ন রিলেশন থেকে। কনস্ট্রাকশন নিয়ে খুব একটা না জানলেও আমাদের জবের জন্য এনাফ। তো দেখেন, এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা যদি একটা জেনারেটরের কথা বলি, জেনারেটরে কারেন্ট, ফোর্স বা এগুলার ডিরেকশন আমরা ডিটারমাইন করি হচ্ছে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দ্বারা। রাইট হ্যান্ড রুল কি, মানে আমাদের ডান হাতের যদি আমরা এই যে এইরকম আমরা আঙুলকে 90 ডিগ্রিতে রাখি, এই আঙুলটা আমাদের নির্দেশ করে যে ইয়ের ফোর্স, কন্ডাক্টরের ফোর্স কোন দিকে কাজ করতেছে। এই আঙুলটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর এই যে আঙুলটা আছে, এটা ডিরেকশন করে কারেন্টের ডিরেকশন। তাহলে আমাদের এইখানে ম্যাগনেটটা এমন ভাবে সেট করা আছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের সবসময় ম্যাগনেটের একটা অংশ দেখানো হয়। এই ম্যাগনেটের কিন্তু পুরো এরকম একটা অংশ আছে, মানে এখানে যেরকম ভাবে ধরেন চিত্রই হয়, তাহলে এটা পুরো একটা ম্যাগনেট। এটাও কিন্তু পুরো একটা ম্যাগনেট, যেটার আমাদের হয়তো একটা অংশ দেখানো হচ্ছে, এই পাশের অংশটা দেখানো হচ্ছে না। তো এই পাশে কিন্তু এস আছে, এই পাশে কিন্তু এন আছে, কারণ এটা ম্যাগনেটের সবসময় দুইটা, আমি যতই কাটতে থাকি না কেন ওর ধর্মই ও বারবার দুইটা পোল বানাই ফেলবে। তো আমাদের এই এন আর এস এইটা মিলাই কিন্তু আমাদের কাজ করতেছি, ও এই সাইডটা আমাদের আপাতত দরকার নেই। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফিল্ডের যে ডিরেকশন, মানে এক কথায় ফ্লাক্স যেগুলো বলতেছি যাচ্ছে, তাহলে এই ডিরেকশনটা ফ্লাক্সের ডিরেকশন হয়ে গেল। ফোর্স উপরের দিকে, এর মানে এই যে কন্ডাক্টর গুলো আছে তারা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে ঘুরতেছে, মানে এইটা উপরে উঠতে থাকবে আর এইটা নিচের দিকে নামতে থাকবে, এইভাবে ঘুরতেছে। তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন দেখেন, এই যে এই আঙ্গুলটা কি এই দিকে আছে, তার মানে কারেন্টের ডিরেকশন হবে এরকম, এইরকম। এই যে এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, অবশ্যই এইদিকে এইভাবে চলতেছে, এদিকে এইভাবে চলতেছে। তাহলে লুপ পূরণ করতে চাইলে এই দিকের কারেন্টের ডিরেকশন কি রকম হবে, এরকম, 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 এরকম। তাহলে এই যে কারেন্টের দেখেন একটা লুপ পূরণ হয়ে গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কোনো একটা ফিল্ডের ভিতরে কন্ডাক্টরকে যদি এইভাবে মুভ করায় বা রোটেট করায়, তাহলে কারেন্টের ডিরেকশন কি রকম হবে। তার মানে লেফট সাইডে যেই কন্ডাক্টরটা থাকবে, অল টাইম তার কারেন্ট এই যে নিচের থেকে উপরের দিকে যাবে, আর রাইট সাইডে যেটা উপর থেকে নিচের দিকে কারেন্ট আসবে। এটা হচ্ছে বেসিক, মানে এক কথায় এই রকম ভাবে যদি সাজাই তাহলে এইটাই ঘটবে। বোঝার সুবিধার্থে একটাকে এই যে পিঙ্ক কালার দিয়ে দেওয়া হয়েছে, আর একটা এই যে নীল কালার টাইপ এরকম দেওয়া হয়েছে। এবার এটা তো আমাদের এক্সটার্নাল অংশ, তাহলে এই অংশটা কোনো না কোনো একটা সার্কিটে লাগবে। তাহলে যেই সার্কিটে লাগবে, তো এইটা তো ঘুরতেছে, তাহলে সেই সার্কিটের তারগুলা তো আমাদের ছিঁড়ে যাইতে পারে। তার মানে আমাদের সেটাকে কানেকশন দেওয়ার জন্য বাইরে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করা লাগবে যাতে এটা না ছিঁড়ে যায়। এই যে এইটারই বললাম, যখন এইরকম অবস্থায় থাকবে, মানে এই পিঙ্ক কালারের কন্ডাক্টরটা এইরকম দেখেন, এই যে কারেন্ট এইভাবে যাচ্ছে, দেন এইভাবে এসে নিচের দিকে নামতেছে। এখানে যখন পুরো জিনিসটা রোটেট করে আবার এরকম উল্টা হয়ে যাচ্ছে, জায়গা চেঞ্জ করে ফেলতেছে, এই কন্ডাক্টরটা লেফটে চলে আসতেছে, এটা রাইটে চলে যাচ্ছে, তাও দেখেন কারেন্টের ডিরেকশন কিন্তু একই রকম। বাট প্রবলেম হচ্ছে, এই পিঙ্ক কন্ডাক্টরে আগে যেদিকে কারেন্ট ফ্লো করতেছিল, এখন দেখেন তার উল্টা দিকে কারেন্ট ফ্লো করতেছে। সেম ভাবে নীল কন্ডাক্টরেও। তার মানে প্রথম অবস্থায় বা এইভাবে যে কানেকশনটা আমরা দিচ্ছি,
এখানে যেই কানেকশনটা হচ্ছে, এক্সটার্নাল যে সার্কিটটা আছে, সার্কিটে একবার যেদিকে কারেন্ট ফ্লো করবে, পরের বার তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করবে, যেটা আমাদের এসি কারেন্ট বোঝায়, মানে অল্টারনেটিং কারেন্ট বা এসি যেটাকে বলতেছি। যেমন দেখেন, এই যে গোল গোল যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে স্লিপ রিং, মানে এই রিংটা যেন ঘুরে এই কন্ডাক্টরের সাথে, এবং এই সার্কিটের কন্ডাক্টর যেন না ঘুরে। কেন? এই যে দেখেন সার্কিটের কন্ডাক্টর দেওয়া কি ব্রাশের সাথে, ব্রাশটা এই কন্ডাক্টরের সাথে একদম অ্যাটাচড করে লাগানো, এবং ব্রাশটা এই যে স্লিপ রিং এর সাথে জাস্ট টাচ করে আছে। এর আগে একদিন বলছিলাম যে আমরা অনেক সময় যে সাইকেলের চাকায় পা চেপ, মানে পা দিয়ে চেপে রাখি, জিনিসটা ওই রকম। সাইকেলের চাকার সাথে কিন্তু আমাদের পা ঘুরে যায় এরকম না, সাইকেলের চাকা ঘুরতে থাকে আর পা ধরেন কোনো রকম টাচ করে রাখছি। অথবা অনেক সময় আমরা একটা টায়ার হয়তো ঘুরায়, টায়ার মুছতেছে, কাপড় দিয়ে জাস্ট এক জায়গায় চেপে রাখছি, টায়ার ঘুরে ঘুরে মুছে যাচ্ছে, বিষয়টা ওই রকম। টায়ারের সাথে সাথে কাপড় ঘুরে যাচ্ছে না, কাপড় ঠিক এক জায়গায় আছে, টায়ারটা ওকে টাচ করে করে ঘুরতেছে। তো এই যে এখানে যে ব্রাশটা আছে, ব্রাশের কাজ হচ্ছে ওই রকম, ব্রাশটা ফিক্সড থাকে, এই যে স্লিপ রিংস আছে এরা ঘুরতে থাকে। পিঙ্ক কালারের কন্ডাক্টরটা এই পিঙ্ক কালারের স্লিপ রিং এর সাথে কানেক্ট করা, এবং এই কন্ডাক্টরটা এর সাথে কানেক্ট করা, এবং এইটার এর সাথে কোনো কানেকশন নাই, মানে ভেতর দিয়ে এমন ভাবে এখানে নিয়ে এসে কানেক্ট করা যেন এর সাথে কোনো কানেকশন না থাকে। তাহলে এবার দেখেন কারেন্টের ডিরেকশন, এই যে এই ব্রাশটা পিঙ্ক স্লিপ রিং এর সাথে কানেক্ট করা, তাহলে পিঙ্ক স্লিপ রিংটার ডিরেক্ট মানে কারেন্ট যেরকম এখানে সেরকম যাবে। তাহলে প্রথম অবস্থায় মানে এই সার্কিটে কারেন্ট চলতেছে কিভাবে, এই যে এইদিকে কারেন্ট চলতেছে, মানে এইটা দেখেন, এই যে এইটা, তাহলে এই যে এইভাবে এসে এইভাবে গেল, এই আসলো, এই আসলো, এইটা আসলো, এই যে এইভাবে কিন্তু কারেন্ট চলতেছে। তাহলে দেখেন আমরা দুইটা পয়েন্ট মার্ক করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই যে বাল্বটা আছে, বাল্বের ভিতরে কারেন্ট চলতেছে এ থেকে বি এর দিকে। একইভাবে যদি আমরা একটা দিই বি, এটা দিই এ, যখনই পুরো কন্ডাক্টরটা ঘুরে এরকম চলে আসলো, তাহলে দেখেন এই যে এই কন্ডাক্টর কার সাথে কানেক্ট করা, এই যে নীল যে স্লিপ রিং আছে তার সাথে কানেক্ট করা। তার মানে এখন নীল স্লিপ রিং এ কারেন্ট চলবে কিভাবে, উল্টা দিকে। কারণ এই যে এইটা তো পূরণ করা লাগবে, বা এই ডিরেকশন দেখেই বুঝতে পারতেছি কারেন্টের ডিরেকশন এখন উল্টা চলতেছে, মানে এখন বাল্বের ভিতরে কারেন্ট বি থেকে এর ভিতরে ফ্লো করতেছে। আগের বার ফ্লো করতেছিল এ থেকে বি এর ভিতরে, এখন ফ্লো করতেছে বি থেকে এর ভিতরে। মানে আমরা যদি কারেন্টকে এরকম মার্ক করে দেখতে পাবো এরকম, মানে এটা কিন্তু এসি জেনারেটর হয়ে গেছে। বাট আমাদের তো লাগবে ডিসি জেনারেটর। তার মানে ডিসি জেনারেটর বলে বাস্তবে আসলে কিছু নাই শুরুতে, যাই জেনারেশন করি না কেন সব এসি, পরবর্তীতে ওইটাকে আমরা রেকটিফাই করে ডিসি বানাই। তো এখানে তো আর ইলেকট্রনিক রেকটিফায়ার ইউজ করব না আমরা, এখানে ইউজ করব মেকানিক্যাল রেকটিফায়ার। তো সেটা কি, সেটাকেই বলতেছি কমুটেটর, এই যে এইটা। তাহলে আগের বারে যে এখানে যেমন স্লিপ রিংস ছিল, আর এটা হচ্ছে স্প্লিট রিংস। স্প্লিট রিংস মানে একটা গোল ধরেন রিং নিয়ে মাঝখান থেকে যে এরকম কেটে রাখা। তাহলে তাই যদি হয়, এটা হচ্ছে শুরুর অবস্থা, যেটা আমরা একটা কাজ করি, যার পরে যেটা সেই হিসাবে করি, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন আমাদের এখন এই পুরো একটা রিং কে এইরকম গোল করে কেটে এরকম বসানো হয়েছে। শুরুতে স্বাভাবিক কথা, এই লেফটে তো বললামই যে কারেন্ট সবসময় এরকম ভাবে যাবে, রাইটে কারেন্ট সবসময় এরকম ভাবে আসবে। তাহলে এখন এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন দেখেই বুঝতে পারতেছি বাল্বে কারেন্ট এ থেকে বি তে চলতেছে। এই যে দেখেন আমাদের পুরো ক্লোজ পাথ এরকম ভাবে চলতেছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কারেন্ট এ থেকে বি তে যাচ্ছে। এই পুরো কন্ডাক্টরটা ঘুরতেছে এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। এই স্লিপ মানে এক কথায় স্প্লিট রিংস যেটা আছে, এইটাও কিন্তু ঘুরতেছে সেম ভাবে। এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, যখন ঘুরতে ঘুরতে এই কন্ডাক্টর গুলো একদম লম্ব বরাবর চলে আসে, খেয়াল করে দেখেন
এই যে ব্রাশটা আছে, আমরা একটা কাজ করি, এই ব্রাশের নাম 1 2 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, 1 নাম্বার ব্রাশ একদম এই মুহূর্তে নীলের সাথে কানেক্ট হয়ে আছে, পিঙ্ক কিন্তু এখনো টাচ করে নাই, সেম ভাবে 2 নাম্বারটা পিঙ্কের সাথে টাচ করে আছে। তার মানে এমন ভাবে ডিজাইন করা যে যখনই 1 নাম্বার ব্রাশটা নীল কালারের এই রিংটাকে ছেড়ে দিবে, অটোমেটিক এইটা এসে টাচ করবে, মানে কোনো না কোনো সময় কেউ না কেউ টাচ হয়ে থাকবে, ফ্রি কখনোই থাকবে না। এবার যখনই ঘুরতে ঘুরতে এরকম অবস্থা চলে আসলো, খেয়াল করেন এখন কি আমাদের কন্ডাক্টর চেঞ্জ হয়ে গেছে, এই যে এইটা। কিন্তু এই মুহূর্তেও আমাদের প্রথম যে ব্রাশ আছে এর সাথে কে কানেক্ট হয়ে আছে, এর সাথে কানেক্ট হয়ে আছে নীল যে রিংটা আছে সেইটা। তার মানে নীল রিং এর যে ডিরেকশন সেইটাকে ফলো করবে এখন এই বাইরের কন্ডাক্টর, মানে বাইরের সার্কিটের কারেন্ট, এবং সেটা দেখতেছি ঠিক আগের মতোই। আগের বার দেখেন পিঙ্ক কালারকে ফলো করছিল, এবার কাকে ফলো করবে, নীল কালারকে ফলো করবে, কারণ আগের বার পিঙ্ক কালারের রিংটা 1 নাম্বারে লেগেছিল, এখন নীল কালারের রিংটা 1 নাম্বারে লেগে আছে। 1 নাম্বার ব্রাশে যেই রিংটা লেগে থাকবে বাইরের সার্কিটটা সেই রিং এর কারেন্টকে ফলো করবে। পিঙ্ক কালারের রিং সাথে লেগেছিল, এজন্য এর কারেন্টকে ফলো করে A to B কারেন্ট চলছে। এখন নীল কালারের রিং এ লেগে আছে, সেম এর কারেন্টকে ফলো করে কাকে কোন দিকে কারেন্ট ফ্লো করবে, A to B কারেন্ট ফ্লো করবে। সহজ হিসাব। 2 নাম্বারের ক্ষেত্রে ভাবলেও কিন্তু একই সিস্টেম। 2 নাম্বারও দেখেন আগের বার ব্রাশ নীল কালারের লেগেছিল, নীলকে ফলো করতেছে, এখন পিঙ্ক কালারকে লেগে আছে, এই পিঙ্ক কালারকে ফলো করতেছে। তার মানে প্রথমবার ডিরেকশন যেরকম ছিল, পরের বার ডিরেকশন এক্স্যাক্টলি সেরকমই, মানে সেই রকমই আছে। এবং এটা যত এরকম ঘুরতে থাকবে দেখতে পাবো বারবার একদম ডিরেকশন ওই রকমই থাকতেছে। তার মানে এখন আমাদের আউটপুটটা কেমন হবে, এখন আমাদের আউটপুটটা হবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম, প্রথমবার এরকম, পরের বার এরকম, তারপরের বার এরকম ভাবে এরকম চলতে থাকবে। এটাকে আমরা কি হিসাবে চিনি, এটাকে চিনি হচ্ছে পালসেটিং ডিসি। তো স্বাভাবিক কথা, এটা কেবল পালস সেটিং ডিসি পাইলাম, ফিক্সড ডিসি কিভাবে হবে, এটাকে ধরেন ফিল্টার বা এই সেই করে এটা আসতেছে। তো আমরা ওইদিকে না গেলেও চলতেছে, আপাতত বেসিক কনসেপ্টটা বুঝতে পারলাম যে কিভাবে একটা ডিসি জেনারেটর আমাদের ডিসি ভোল্টেজ উৎপন্ন করে বা সেখান থেকে আমরা ডিসি কারেন্ট পাই। এবং সেই রেকটিফায়ারের কাজটা কে করে, এই যে এই সেটআপটা, এই সেটআপটাকেই বলতেছি কমুটেটর, যেটাকে বলে মেকানিক্যাল রেকটিফায়ার। তাহলে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? তার মানে ডিসি জেনারেটরও প্রথমে তৈরি করে এসি, তারপরে সেটাকে রেকটিফাই করে আমরা ডিসি তৈরি করতেছি। ওকে, এবার আসি, আমরা তো মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল টুকটাক বুঝলাম। এখন আমরা দেখবো যে এটার যে সার্কিট, বা আমরা এক কথায় এটাকে যদি সার্কিটে কনভার্ট করি, কিভাবে আমরা একটা সার্কিট কল্পনা করব বা ইকুইভ্যালেন্ট সার্কিট হিসাব করে ক্যালকুলেশন করব। তাহলে এখানে শুরুতে আমরা 2 প্রকারের ইয়ে দেখতে পাবো। 2 প্রকার বলতে মানে সার্কিটকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, একটাকে বলবো হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর কি, আমরা যে ফিল্ড তৈরি করতেছি, মানে যেখানে বললাম না যে একটা ফিল্ড লাগবে, তো এই ফিল্ড পার্মানেন্ট ম্যাগনেট হইতে পারে অথবা তৈরিকৃত ম্যাগনেট হইতে পারে, মানে এক কথায় ম্যাগনেট হইলেই হচ্ছে। তো নর্মালি অনেক সময় পার্মানেন্ট ম্যাগনেট নাও দিতে পারে, কারণ ওইগুলার সেট করা বা সামথিং অনেক ঝামেলা লাগতে পারে, এজন্য নর্মালি দেখা যায় কি, আহ, আমরা জানি কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়, কারণ কোনো একটা কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করলেই তার চারপাশে কিন্তু ফিল্ড তৈরি হয়। তাহলে আমরা সেপারেটলি যদি এটা তৈরি করি, সেটাকেই বলতেছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। মোটরের ক্ষেত্রে সব সেম, শুধু সার্কিট উল্টা হবে।
তো আমি যেগুলো বলে যাচ্ছি এটা দেখলেই চলবে। সেপারেটলি এক্সাইটেড মানে কি, বাইরের থেকে আমরা একটা ডিসি সোর্স নিলাম, নিয়ে আমরা একটা ফিল্ডে কারেন্ট বা কয়েলের ভেতরে কারেন্ট ফ্লো করালাম, তাহলে কি হবে, এর চারপাশে একটা ফিল্ড তৈরি হবে। সেই ফিল্ডকেই মূলত আসলে আমরা কাজে লাগাচ্ছি। এবার আমরা আর্মেচার মানে যেখানে মূলত আমাদের ভোল্টেজটা জেনারেট হচ্ছে, এটাকে আমরা এরকম আর্মেচার আকারে ইয়ে করতেছি। আর এই যে ব্রাশ দেখছিলাম আমরা, এটা হচ্ছে সেই দুইটা ব্রাশ। এবং সাইডে মনে করেন আমাদের একটা লোড কানেক্ট করা আছে, যে লোডে হয়তো আমরা সাপ্লাই দিচ্ছি। এটাকে বলতেছি সেপারেটলি এক্সাইটেড, কারণ এই সার্কিটকে এক্সাইটেড করা হচ্ছে, এই ফিল্ডকে কাজে লাগায় আমরা মূলত জেনারেটরের কার্যপ্রণালী করতেছি। এজন্য এটাকে বলতেছি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তাহলে এখানে হয়তো আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট। সবসময় মনে রাখতে হবে এই ফিল্ড কারেন্টটার উপরেই মূলত আমাদের ফ্লাক্স ডিপেন্ড করতেছে। কারণ আমরা যে ফ্লাক্সটা তৈরি করতেছি, এই ফ্লাক্সটা কার সমানুপাতিক, ফিল্ড কারেন্টের সমানুপাতিক। এবং এই যে এইখানে যে একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, যেটাকে আমরা ইনডিউসড ভোল্টেজ বলতেছি, এরা আবার এদের সমানুপাতিক। তার মানে এটা যত বেশি হবে, ইনডিউসড ভোল্টেজ তত বেশি হবে। এবং ধরে নিচ্ছি সেই ভোল্টেজটার নাম হচ্ছে ইজি, এন্ড এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে নাম দিচ্ছি আর্মেচার কারেন্ট। এই টার্মিনাল ভোল্টেজের নাম দিচ্ছি আমরা ভিটি। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিট। এবার এই যে আর্মেচারের কথা বলতেছি, আর্মেচারের একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে বলতেছি আর এ। মানে এইটাকেও যদি আমরা আবার আলাদা একটা সার্কিট, যদি আলাদা না দেখালেও চলবে, বাট আমরা যদি আলাদা একটা সার্কিট আকারে কল্পনা করে দেখাই, তাহলে জিনিসটা কিরকম হবে। এটা হচ্ছে সেই ইজি, এটা হচ্ছে সেই আর এ, এটা হচ্ছে সেই আই এ। এই হচ্ছে সার্কিট। এবার দেখেন এইখানে মূল বিষয় হচ্ছে, এখানে যে আমরা সূত্রগুলো মুখস্থ করব, এটা আলাদা মুখস্থ করার কোনো দরকার নাই। কারণ এখানে জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলেই চলতেছে, ওইটা আপনারা এমনিতেই পারবেন। সেটা কেমন, ভিটি সমান কত, এইখানকার ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যা থাকে সেটাই তো ভিটি। তার মানে ভিটি সমান হবে ইজি মাইনাস আই এ আর এ। কিছু কিছু ম্যাথে আমাদের এটা বলে দিতে পারে যে ব্রাশেও কিছু পরিমাণ ড্রপ হচ্ছে। তো যদি বলে দেয়, তাহলে আমরা ব্রাশ ড্রপটাও বাদ দিব। এটা সব সময় বলবে না, এই জন্য এটা আমরা যখন বলবে তখন নিব, না হলে দরকার নেই। তাহলে ভিটিটা হবে ইনডিউসড ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে তাই। ব্রাশের ড্রপ যদি আমাদের দেওয়া থাকে, আমরা জাস্ট ব্রাশ ড্রপটা বিয়োগ করে দেব। এই হচ্ছে মূল বিষয়। আর পাওয়ারের কথা দেখেন, অলরেডি আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করে ফেলছি এসির ইয়েতে। ইনডিউসড যে ভোল্টেজটা পাই আমরা, তার যে পাওয়ার, সেটাকে আমরা ডেভেলপড বা ইনডিউসড পাওয়ার বলতেছি। তার মানে পি ইনডিউসড বা ডেভেলপড যাই বলি, সেটা সমান কত, এর পাওয়ার। এর পাওয়ার কত, এই যে ইজি ইন্টু আই এ। তাহলে এইটার নামই হচ্ছে ইনডিউসড পাওয়ার। লোড কি পরিমাণ পাওয়ার পাচ্ছে তাহলে, লোড পাচ্ছে এই পাওয়ার থেকে এই লসটা বাদ দিলে যা থাকে তাই তো লোড পাচ্ছে। তাহলে এখানকার পি লোড বা পি এল সেটা কত, এই যে ইজি আই এ। এইগুলো দেখেন আমি দেখাচ্ছি, বাট মুখস্থ করার দরকার নাই, কনসেপ্ট বুঝলে এমনিতেই পারবে। ইজি আই এ মাইনাস আই স্কোয়ার আর এ। সেম, ব্রাশের ড্রপ যদি বলা থাকে, তার মানে অবশ্যই ব্রাশও কিছু লস করতেছে, সেই লসটাও বিয়োগ করব কি পরিমাণ। তো ব্রাশের ড্রপ মানে ওইটা কিন্তু একটা ভোল্টেজ, ব্রাশ ড্রপ ভোল্টেজ ধরেন 1 ভোল্টেজ, নর্মালি আসলে 2 ভোল্টেজ দেওয়া থাকে যেগুলাতে দেওয়া থাকে। তাহলে ওর পাওয়ার কত হবে, পাওয়ার সমান ভি ইন্টু আই, পি সমান ভি আই। তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে ব্রাশ ড্রপ ইন্টু আই। যখন দেওয়া থাকবে তখন ইউজ করব।
আদারওয়াইজ দরকার নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক সিস্টেম। এইটাকেই আরেকটা নামে কিভাবে ডাকতে পারি, এই যে যেমন বলতেছি ইজি মাইনাস আই আর এ মাইনাস ব্রাশ ড্রপ, এটা সমান কত, ভিটি। তাহলে এখান থেকে আমি যদি আই এ কমন নিয়ে নিই, খেয়াল করে দেখেন কি থাকে, ইজি মাইনাস আই এ আর এ মাইনাস ব্রাশ ড্রপ। তাহলে এইটার জায়গায় কি আমি ভিটি ইউজ করতে পারি, সেটাই থাকতেছে কত, ভিটি আই এ। তার মানে একবারে আমরা ভিটি আই কেও লোডের পাওয়ার বলে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি সেপারেটলি এক্সাইটেড যে ডিসি জেনারেটর আছে, এইটার সার্কিটের যে আলোচনার বিষয়, কিভাবে কি আসতেছে না আসতেছে। এবার আসি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। সেপারেটলিটা মোটামুটি ইজি, কারণ এখানে ভাগটা খুব একটা নাই। তো সেলফ এক্সাইটেড মানে কি, এখানে আলাদাভাবে ওই তৈরি করা হয় না। মূল বিষয় হচ্ছে, যখন আমাদের একটা আর্মেচারকে ঘোরানো হয়, সেইখানে রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে কিছু ফিল্ড আমার থেকে যায়। রেসিডুয়াল ম্যাগনেটিজম কি, বিএইচ কার্ভে নর্মালি এটা দেখে থাকার কথা, যে আমরা যদি কোন ধরেন একদম শর্টে বলি আমি, যে কোনো একটা জায়গায় ধরেন আমি একটা কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করাচ্ছি, তাহলে ওর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড এর ধর্মটা তৈরি হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ধর্মটা, আমি কারেন্ট ফ্লো বাড়াইতে থাকলে ধর্মটা বাড়তে থাকবে। সহজ কথা, মানে কমন সেন্স বলে, আমি যদি কারেন্ট ফ্লো বাড়াইতে থাকি ম্যাগনেটিক ধর্ম বাড়তে থাকবে, কারেন্ট ফ্লো কমাইতে থাকি ম্যাগনেটিকের ধর্মটা কমতে থাকবে। শুরুতে জিরো ছিল, এখনো জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আইডিয়াল কেস, বাট বাস্তবে কখনোই এরকম হয় না। বাস্তবে দেখা যায় যে আমি যখন শুরুর বার বাড়াতে থাকবো, তখন এই ধর্মটা মনে করেন আমাদের এরকম বাড়তে থাকবে। যখন পরের বার কমাতে থাকবো, এই দাগ বরাবর এসেই জিরো হওয়ার কথা, কিন্তু দেখা যাবে যে ওই দাগ বরাবর না এসে অন্য বরাবর এসে এটা হচ্ছে। তার মানে দেখেন, জিরোর সময় যেখানে জিরো হওয়ার কথা, সেইখানে আসলে একটা ভ্যালু থেকে যাচ্ছে। এইটাকেই মূলত বলতেছে রেসিডুয়াল ম্যাগনেটিজম। এবং দেখা যায় যে এটা কমাইতে থাকলে আলটিমেটলি এই রকম একটা অবস্থা তৈরি করে। এই কার্ভটাকেই বলে হচ্ছে বিএইচ কার্ভ। বিএইচ কার্ভটা কি, কারেন্টের সাথে সাথে তো ম্যাগনেটিক ধর্ম চেঞ্জ হয়ই, কিন্তু প্রথমবার যেই আকারে বৃদ্ধি পায়, পরের বার এক্স্যাক্টলি ওই আকারে কমে না। মানে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটের ভিতর থেকে পুরোপুরি ম্যাগনেটিক ধর্মটা বের করে ফেলতে পারি না, কিছু না কিছু থেকে যায়। ওই ধর্মটাকেই বলতেছি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এই ধর্মের কারণেই আমরা কোন একটা আর্মেচারকে যখন ঘোরাচ্ছি, এখানে সামান্য পরিমাণ আমাদের কি ফ্লাক্স কিন্তু থাকতেছে। ওই ফ্লাক্সটা আমাদের কি করতেছে, ওই ফিল্ড কারেন্ট যেটা আছে সেটা উৎপন্ন করতেছে। এবার ওই ফিল্ড কারেন্ট আবার কি করবে, স্বাভাবিক কথা। তাহলে প্রথমে যখন আর্মেচার ঘোরানো হচ্ছে, খুব সামান্য পরিমাণ ভোল্টেজ ইনডিউস করতেছে, যেটা ওই যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে ওখানে যেহেতু ফ্লাক্স আছে, তাহলে ওইখানে আমাদের কিছু ফিল্ড কারেন্ট তৈরি করতেছে, যেইটা আবার কি ফ্লাক্স তৈরি করতেছে, যেই ফ্লাক্স আবার ভোল্টেজ আগে যেটা পাইলাম সেটাকে বৃদ্ধি করাই দিল। তাহলে শুরুতে খুব সামান্য পরিমাণ উৎপন্ন হচ্ছে, কিন্তু যখন পরবর্তীতে এই যে এই কারেন্ট বাড়তেছে, ফলে ফিল্ড বাড়তেছে, ফলে আমাদের যে জেনারেটেড ভোল্টেজ আছে এটার মানও বাড়তেছে, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এইটাকেই বলতেছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে এই কন্টিনিউয়াস চলার ফলে আমরা একটা আলটিমেট ভোল্টেজ পাচ্ছি, যেটাকে সার্কিটে কানেক্ট করে দিলে আমরা কারেন্ট পাবো। তাহলে এই ক্ষেত্রে আলাদা, এই যে যেখানে যেমন আলাদা একটা সার্কিট ছিল, এই যে এখানে যে আলাদা একটা সার্কিট ছিল, এইখানে সেই আলাদা সার্কিটটা থাকে না, আমরা শুধু আর্মেচার সার্কিটটাই দেখতে পাই। এইটা আবার হচ্ছে কয়েক ক্যাটাগরির হয়, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে শান্ট। তাহলে প্রথমে সিরিজ আসে, সিরিজটা নর্মালি আগে যেটা শিখলাম তার মতোই।
এবং যেহেতু এখানে একটা কন্ডাক্টর আসতেছে, তাহলে এর একটা কি রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সকে আমরা সিরিজ রেজিস্ট্যান্স বলতেছি মানে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নি, এখানে একটু কনফিউজড হতে পারেন। আমরা দেখতে পাবো যে ডিসি মেশিনে যখন ফিল্ড রেজিস্ট্যান্স কে প্রকাশ করতেছি, তখন আসলে এই রকম ভাবে প্রকাশ করতেছি। এটা প্রকাশ করার কারণ হচ্ছে এটা যে ফিল্ড, এটা যেন আলাদাভাবে বোঝা যায় তার জন্য। এটাকে আমরা ইন্ডাকটিভ লোড হিসাবে কল্পনা করার দরকার নাই। এটা জাস্ট মনে রাখবো যেহেতু এটা ফিল্ড, এই জন্য এটাকে প্রকাশ করার জন্য, আলাদাভাবে দেখানোর জন্য বা বোঝার জন্য, যাতে দেখে আমরা বুঝতে পারি, এজন্য এইরকম ভাবে দেখানো হবে। এটা মূলত আমাদের সে যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের একটা রেজিস্ট্যান্স আছে, সেইটাকে মিন করতেছে। এবং ধরেন সেটাকে আমরা নাম দিলাম এই সার্কিটের জন্য আর এস ই। নর্মালি শান্টের ক্ষেত্রে আমরা আর এস এইচ নামে প্রকাশ করি। যে এটা ইচ্ছে, এটা আপনি যে কোনো ভাবে দেখান, কোনো সমস্যা নেই। কিছু কিছু বইতে আর এফ ও লেখা থাকে ওই ফিল্ড রেজিস্ট্যান্স এর কারণে। তো যেই নামে ইচ্ছা আপনি রাখেন, পরীক্ষার খাতায় ওইভাবে দিলেই হবে, কারণ এগুলো নাম অনেক সময় মেনশন নাও করা থাকে। এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটার নাম হচ্ছে ইজি। আর এর তো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে যেটাকে বলতেছি আর এ। আর এইখানে একটা লোড কানেক্ট করে দিচ্ছি, কারণ লোড না দিলে তো আর কারেন্ট চলবে না। এই লোডের যে ভোল্টেজ সেটাকে বলতেছি ভিটি। তাহলে এটা হচ্ছে কি মোটর, মানে সরি মোটর তো না, আমরা করতেছি জেনারেটর। মোটর হলেও সেম সার্কিট, শুধু কারেন্টের ডিরেকশন উল্টা হবে। তাহলে এইটাকে বলতেছি সিরিজ জেনারেটর। কারেন্ট চলবে কোন দিক থেকে? এ কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তার মানে এইদিকে চলবে আই এ। এখানে দেখেন আমরা লুপ যদি অ্যাপ্লাই করি, ভিটি সমান কত হবে? এই যে যে জেনারেটেড ভোল্টেজ আমরা পাচ্ছি ইজি, ওইখান থেকে আর্মেচারের ড্রপ, এই যে এইটা কিন্তু বলছিলাম আমরা আলাদা যদি আর একটা সার্কিট কল্পনা করি, তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে। তো আমি বারবার এরকম করতেছি না, যেহেতু আমরা বুঝলাম, এখান থেকে একবারেই লিখে দেব। এই যে এই রেজিস্ট্যান্সটা যে ড্রপ করে নিচ্ছে সেটা লিখে দেব আই এ আর এ মাইনাস, ব্রাশ যদি কোনো ড্রপ করে তাহলে সেই ড্রপটা লিখতে হবে, না থাকলে নাই। মাইনাস এ আবার ড্রপ করবে কি পরিমাণ? আই এ ইন্টু আর এস ই। এই করলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। এইখানেও যদি আমাদের ইনডিউসড পাওয়ারের কথা বলি, সেটা হচ্ছে ইজি ইন্টু আই এ। আর লোডের পাওয়ার কত? এই পাওয়ার থেকে এর লস, ব্রাশের লস, আর এর লস বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের এই লোডের যে পাওয়ার সেটা। তো আলাদা আলাদা যদি লিখতে চান, সেটা আমরা কিভাবে লিখতে পারি? ইনডিউসড পাওয়ার কত, এটা সবার জন্য ফিক্সড, ইজি ইন্টু আই, সব সার্কিটে। আর লোডের জন্য পাওয়ার কত? লোডের জন্য পাওয়ার হচ্ছে এই যে ইজি আই এ মাইনাস আই এ স্কোয়ার আর এ মাইনাস আই এ স্কোয়ার আর এস ই মাইনাস এই যে ব্রাশের যে লস আছে সেইটা, সেটা কত? ব্রাশ ড্রপ ইন্টু আই এ। এই তো মোটামুটি আমাদের ইয়ে। তাহলে এটাকে চাইলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি যে ভিটি ইন্টু আই, মানে যেভাবে সুবিধা, আমরা সার্কিট ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সিরিজ জেনারেটরের আশার বিষয়, কিভাবে ক্যালকুলেশন করবো সেটা। এবার আচ্ছা, যদি মোটর হতো তাহলে কি হতো? সব ঠিক থাকতো, শুধু কারেন্টের ডিরেকশনটা, অর্থাৎ আই এ যেটা আছে সেটা এরকম দিয়ে দিতাম। আর ইজি যেটা, এর পরিবর্তে আমরা এই ভোল্টেজটার কথা বলতাম যে ব্যাক ইএমএফ বা ইবি। তো মোটরের ক্ষেত্রে জাস্ট কি হতো, কারেন্টের ডিরেকশন যেহেতু উল্টা হয়ে গেছে, কেভিএল উল্টা দিকে চলবে, তাহলে তখন আমরা এরকম ভাবে বলতাম যে ভিটি সমান এই ভোল্টেজটা সমান সবগুলা, মানে এই যে আই এ আর এ সি প্লাস আই এ আর এ প্লাস ইবি, মানে যে ইজিটা হয়ে যেত ইবি। আর এই যে ড্রপ গুলো যদি আমরা দিতে চাই এক্সট্রা, তাহলে সেটাও যোগ করে দিতাম, ব্রাশ ড্রপ।
এই তো আমাদের মোটামুটি সিস্টেম। তাহলে এই হচ্ছে দেখেন মোটরের ক্ষেত্রে আলাদাভাবে মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমরা জাস্ট জেনারেটরটা মনে রাখবো, মোটরটা জাস্ট মনে রাখবো যে কারেন্টের ডিরেকশন যা মানে যতগুলো কারেন্টের ডিরেকশন আছে সব উল্টাই দিব, দেন কেভিএল অ্যাপ্লাই করে দিব, শেষ। এবার আসি শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরকে আমরা নর্মালি আসলে দুই ভাগে ভাগ করব। একটা দুই বলতে নর্মালি হচ্ছে তিন ইয়ে। একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড জেনারেটর যেটা আছে মূলত, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শর্ট শান্ট, একটা হচ্ছে লং শান্ট। আর নর্মালি আমরা আসলে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে শান্ট জেনারেটরের ক্ষেত্রে মানে যদি শুধু শান্ট জেনারেটর বলে, আর কম্পাউন্ড মানে এখানে সিরিজটা অ্যাড হবে, শান্ট মানে শুধু শান্ট থাকবে, আর কম্পাউন্ড যেটা হবে সেখানে আমাদের শান্ট সিরিজ দুইটাই অ্যাড হবে, কম্পাউন্ড যেহেতু বলতেছি দুইটাই অ্যাড হবে। তাহলে আমরা আপাতত শান্ট জেনারেটরটা আগে করি। শান্ট জেনারেটর মানে আমরা যে ফিল্ড এতক্ষণ সিরিজে দিলাম, এই যে ফিল্ডের যে ইয়েটা আছে সিরিজে দিলাম, এইটাকে এখন আমাদের দিতে হবে প্যারালালে বা শান্টে। শান্ট বলতে প্যারালাল বুঝতেছি কার, আর্মেচারের। তাহলে এই যে আর্মেচারটা নিলাম, এর জাস্ট প্যারালালে আমরা ফিল্ডটা কানেক্ট করে দেব, আর এইখানে আমাদের লোড কানেক্ট করে দেব। তো এইটা হচ্ছে সেই ইনডিউসড ভোল্টেজ, কারেন্ট কি এখান থেকে বের হবে, দুই দিকে ছড়াই যাবে। এই কারেন্টকে ধরেন নাম বলতেছি লোড কারেন্ট, এই কারেন্টকে নাম বলতেছি শান্ট কারেন্ট। এর একটা রেজিস্ট্যান্স আছে তার নাম হচ্ছে আর এ, এই ভোল্টেজটা হচ্ছে ভিটি। খেয়াল করে দেখেন এই দুই মাথার ভোল্টেজ যদি ভিটি হয়, তাহলে এই দুই মাথার ভোল্টেজও ভিটি, এই দুই মাথার ভোল্টেজও ভিটি। তার মানে এই যে শান্টের যে রেজিস্ট্যান্সটা আছে, এর দুই মাথায় ভোল্টেজ পাচ্ছি ভিটি, তাহলে শান্টের যে কারেন্ট সেটা কত হবে, এর দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এবার দেখেন একটা শান্ট জেনারেটরের ক্ষেত্রে এই ভিটি তো ফিক্সড আছেই, আবার শান্টের রেজিস্ট্যান্সও ফিক্সড, তার মানে শান্টের কারেন্টও কিন্তু ফিক্সড শান্ট জেনারেটরের ক্ষেত্রে। এই কারণে শান্টের যে লস, এই লসটাকেও আসলে ফিক্সড ধরে নেওয়া হয়। আমি লস নিয়ে আলাদা ইতে ক্লাসে দেখাবো, যখন এফিসিয়েন্সি বা ইয়ে দেখাবো, আপাতত সেটা জানাই রাখলাম। ওইখানে গিয়ে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল লস নিয়ে আলোচনা করব। এবার খেয়াল করেন এই কারেন্টের নাম যদি আই এ হয়, আমরা এইখানে নোডাল অ্যাপ্লাই করে দিলে বা কেসিএল অ্যাপ্লাই করে দিলে বুঝতে পারতেছি যে আই এ সমান আই এল প্লাস আই এস এইচ। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, সার্কিট মনে রাখবেন জাস্ট, যে কোন সার্কিটটা কেমন, বাকিটা এমনিই পারবেন। একইভাবে ভিটি কত আসবে, ভিটি আসবে হচ্ছে ইজি থেকে আই এ আর এ বাদ দিলে যা থাকে তাই ভিটি। ইজি থেকে আই এ আর এ বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভিটি। এটাও আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে। আর এটা মূলত এখানে সিরিজে আছে এটা বোঝাচ্ছে, এটা আমরা আলাদা সার্কিট না একে মনে মনে এটা করে দিলেই ওকে। তাহলে এটা গেল হচ্ছে শান্ট জেনারেটরের আসার বিষয়। এখানেও জেনারেট মানে ইনডিউসড পাওয়ার বলতে ইজি ইন্টু আই এ কেই বোঝাচ্ছে। এবার আরেকটা জিনিস বলে রাখি, এটা যদিও একবারে বললেও চলতেছিল, তাহলে এখানেও কি দুইটা টর্ক নিয়ে আলোচনা হতে পারে, যদিও টর্ক জেনারেটরে নর্মালি আলোচনা খুব একটা থাকে না, মোটরের ক্ষেত্রেই বলে, বাট এখানে বলতে পারে যে চাইতে পারে যে কত। তো এটা যেহেতু নাম হচ্ছে ইনডিউসড পাওয়ার, তাই আমাদেরকে যদি ইনডিউসড টর্ক বলে, আমরা কিন্তু টর্কের একটাই সূত্র শিখছিলাম যে টর্ক সমান পাওয়ার বাই ওমেগা। তাহলে আমাকে যখন টি ইনডিউসড বের করতে বলবে, তখন অবশ্যই আমরা ইনডিউসড পাওয়ার নেব যেটা হচ্ছে ইজি আই এ বাই ওমেগা। ওমেগা কত, ওমেগা হচ্ছে 2 পাই n/60। এন বলতে স্পিড, সেটা আমরা মানে প্রশ্ন হিসাবে বের করে নেব, সেটা আলাদা বিষয়।
বাট কোন পাওয়ার ইউজ করব সেটা বিষয়। আর একটা হচ্ছে আউটপুট বা শ্যাফট। এখন এই শ্যাফট আউটপুট এটা নিয়েও আবার একটু ঝামেলা আছে। ইনডিউসড নিয়ে কোনো ঝামেলা নাই। কেন? কারণ ডিসি জেনারেটরেও ইনডিউস পাওয়ার যা, মোটরের ক্ষেত্রেও ইনডিউস পাওয়ার তাই। কিন্তু মানে ইজিআইএ আর ওইখানে হবে ইবিআইএ। এবার আউটপুটের যে বিষয়টা আছে, বা আউটপুট বলি বা শ্যাফট বলি, এখানে মূল একটা বিষয়। কারণ এখানে আউটপুট বলতেছি, সব জায়গায় আউটপুট নাম নাও হতে পারে। যেমন দেখেন, জেনারেটর জিনিসটা কি? জেনারেটরকে ঘোরানো হচ্ছে। ঘোরানো হচ্ছে মানেই হচ্ছে জেনারেটরের শ্যাফটে কিছু একটা দিচ্ছি যার ফলে ঘুরতেছে। তার মানে জেনারেটরের শ্যাফটটাই মূলত আমাদের ইনপুট সাইড। তাহলে এখানে শ্যাফট বলতে ইনপুট বোঝানো হচ্ছে জেনারেটরে। কিন্তু মোটরের ক্ষেত্রে আমি মানে ইনপুট দিচ্ছি কারেন্ট, ফাইনালি শ্যাফটটা ঘুরতেছে, মানে মোটরের শ্যাফটটা হচ্ছে আউটপুট। তাহলে এই কথাটা মনে রাখতে হবে। জেনারেটরের ক্ষেত্রে ইনপুট হচ্ছে শ্যাফট, মানে এক কথায় আমরা যদি ইনপুট টর্কের কথা বলি, শ্যাফট নিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে ইনপুট টর্ক হবে বা শ্যাফট টর্ক। মোটরের ক্ষেত্রে এই শ্যাফটটাই কিন্তু আউটপুট সাইডে আছে। তো আউটপুট টর্ক বা শ্যাফট টর্ক বলতে আউটপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা একটু মনে রাখতে হবে। এটা আমি আস্তে আস্তে যখন ম্যাথ করাবো তখন আবার ওখানে বলে দিব। এগুলো আস্তে আস্তে বলছি যাতে ম্যাথের ক্ষেত্রে দ্রুত ক্যাচ করতে পারেন। তাহলে এটা গেল সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, আলাদা আলাদা ভাবে। এবার আসতেছে কম্পাউন্ড জেনারেটর, মানে দুইটার মিক্সড। এই কম্পাউন্ডটা হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে শর্ট শান্ট, আর একটা হচ্ছে লং শান্ট। এটা অনেক সময় ঝামেলা লাগতে পারে, সহজে মনে রাখবেন। শান্ট যদি কম জায়গা দখল, মানে আচ্ছা এটা আমি আঁকাই তাহলে ভালো বুঝতে পারবেন। শর্ট শান্ট কি, আমরা ঠিক আগে যেরকম করছিলাম, আর্মেচারের একটা হচ্ছে আমরা শান্ট নিলাম, এটা হচ্ছে আমাদের সেই ফিল্ড বা শান্ট। আর এই যে এখানে আমাদের কিন্তু একটা সিরিজ নিয়ে নিতে হবে, মানে এখানে দুইটাই থাকবে, শান্টও থাকবে সিরিজও থাকবে। খেয়াল করে দেখেন, শান্টের যে দুই মাথা, এটা শুধু আর্মেচারের সাথে প্যারালাল, এই জন্য এটাকে বলতেছি শর্ট শান্ট। কিন্তু যদি এরকম হয় যে শান্টের দুই মাথা সিরিজ এবং আর্মেচার দুইজনকে মিলায়ে হচ্ছে, তাহলে দেখেন এখানে আমাদের কি শানটা অনেক বড়। কারণ এখানে সিরিজ এবং আর্মেচার দুইটা ইনক্লুডেড, এখানে শুধু আর্মেচার ইনক্লুডেড। এইভাবে মনে রাখতে পারেন যে এটা হচ্ছে শর্ট শান্ট আর এটা হচ্ছে লং শান্ট। কারণ প্রশ্নে অনেক সময় সার্কিট দেওয়া নাও থাকতে পারে। এটা হচ্ছে সেই আর এস ই, এখানে আর এস ই, এর একটা রেজিস্ট্যান্স আছে যেটা আর এ, এর একটা রেজিস্ট্যান্স আছে যেটা আর এ, এটা আমরা আর এইচ এস। এই যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা ইজি, এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা ইজি। মনে রাখতে হবে এর সাথে আর এটা সিরিজে আছে। এটা এখানে বারবার দেখাচ্ছি না, কিন্তু এটা কিন্তু সিরিজে আছে। এবার এখানে দেখেন আমরা কারেন্টের ডিরেকশন আগের মতো, এই যে সেই আই এ, এটা এসে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে এত, আর একটা যাচ্ছে এই পাশে, যেটাকে আমরা বলতেছি আই এস ই, অথবা কেউ কেউ এটাকে বলে থাকে আই এল, ইচ্ছা একই কথা। এটা হচ্ছে আই এস এইচ, এটা হচ্ছে আই এল। আর এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে সেটা তো একই সিরিজে আছে, এটাকে বলতেছি আই এ। তার মানে কারেন্টের হিসাবে আমি যদি আই এর কথা বলি, এটা আই এল প্লাস আই এস এইচ। মোটরে সব কারেন্টের ডিরেকশন উল্টা করে দিবেন, দিয়ে কেসিএল অ্যাপ্লাই করলে যা আসবে তাই, আলাদা মুখস্থ না রাখলেও চলবে। আর কি, এই যে শান্টের যে কারেন্ট সেটা হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই এত। তো আগের বার এই দুই মাথার ভোল্টেজ ছিল ভিটি, এখন তো আর তা নাই, কারণ এই যে এখানে একটা ড্রপ হচ্ছে। তাহলে আমরা দেখেন এই দুই মাথার ভোল্টেজ, মানে যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ কত, এই ভোল্টেজের সাথে
এই ভোল্টেজ যোগ করলে যা হয় সেটাই হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ। তাহলে এখানে আমরা ISH এটা সমান লিখতে পারি VT প্লাস ILRSE, এটা হচ্ছে এই দুই মাথার টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই এই যে এটা। এটাও কিন্তু আমাদের মুখস্থ রাখার দরকার নাই, KVL অ্যাপ্লাই করে দিলেই ওকে, আমরা এমনিতেই বের করতে পারবো। অথবা যাদের এইটাও ভাবতে কষ্ট হচ্ছে, ভাবার দরকার নাই, আমরা আউটার লুপে KVL অ্যাপ্লাই করব, করেন, দেন সূত্র একাই দেখবেন চলে আসবে। তো আমরা এই যে এই ক্লকওয়াইজ KVL অ্যাপ্লাই করে সুবিধা হবে। তাহলে এটা কত হচ্ছে, IL ইন্টু RSE প্লাস VT আউটার লুপ মাইনাস ISH ইন্টু RSH ইকুয়াল 0। এই তো এই যে আউটার লুপে KVL অ্যাপ্লাই করে দিলাম। উদ্দেশ্য শান্ট কারেন্ট বের করা। তাহলে এই যে এইটা সমানের পাশে গেলে প্লাস হয়ে যাবে, মিন্স এইটা সমান হচ্ছে VT প্লাস, যেইভাবে আপনার সুবিধা, এখানে মুখস্থ রাখার কোনো দরকার নাই। এইটুকু লিখতে খুব বেশি আহামরি টাইমও খরচ হবে না, বাকিটুকু আমার মনে হয় বুঝতে পারবেন। VT কত, ইজি থেকে এই ড্রপটা বাদ দিলে এন্ড এই ড্রপটা বাদ দিলে যেটা থাকে সেটাই VT। তাহলে আমরা লিখতে পারি VT সমান ইজি মাইনাস, আমি কিন্তু ব্রাশ আর ইউজ করতেছি না বারবার, ব্রাশের ড্রপ যদি থাকে ওইটুকু আমরা এক্সট্রা বিয়োগ করবো, আগের থেকে দেখে আসছি, হিসাবে সুবিধার্থে আমি বারবার আর ব্রাশ লিখতেছি না। এই তো এই সব ড্রপ বাদ দিলে আমরা কি পাবো, VT পাবো। তাহলে এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। এখানেও দেখেন কারেন্টের একই, এখানেও কারেন্ট দেখতেছি IA সমান দুইটার যোগফল। এন্ড এই দুই মাথাটার ভোল্টেজই কত, এখন দেখেন VT। মানে লং শান্টের ক্ষেত্রে এইটার দুই মাথায় কিন্তু VTই পাই। তো এখানে এখন এই শান্ট কারেন্টটা আমাদের আগের মতোই সহজ হয়ে গেছে, কত, VT ডিভাইডেড বাই এই যে রেজিস্ট্যান্স। সেম ভাবে VTটা কত, ইজি থেকে এর ড্রপ আর এর ড্রপ বাদ দিলে যা থাকে সেটাই VT। তাহলে VT সমান ইজি মাইনাস IARA মাইনাস IARSE, এই হচ্ছে মোটামুটি আমাদের VT। বাকি ব্রাশের ড্রপ দিলে আমরা ওইটা এক্সট্রা মাইনাস করব বা আনুষঙ্গিক আর যা কোশ্চেন করবে সেটা দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কিটের হিসাব। সার্কিট এর বাইরে আর তেমন কিছু নাই। আর আমাদের শুধু আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আর একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইজির কথা বলতেছি, এইটা কনস্ট্রাকশন ভাবে কিভাবে তৈরি হচ্ছে, মানে আমরা যে যে কন্ডাক্টরকে ঘোরাচ্ছি, এই ঘূর্ণনের সাথে বা আনুষঙ্গিক জিনিসের সাথে, ফিল্ডের সাথে যে কন্ডাক্টর নিচ্ছি এর সাথে কিভাবে ইজিটা তৈরি হচ্ছে। সহজ কথা, ওই যে এসি জেনারেটরের ক্ষেত্রে যে ইয়ের সূত্রটা দেখছিলাম, সেই সূত্রটা আসলে কত। তো এখানে বাকি মোটামুটি প্রত্যেকটা জিনিসের পরিচয় আমরা দেখে ফেলছি, নতুন করে আর না বললেও চলবে। সেটা হচ্ছে ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল, প্রত্যেক পোলে কি পরিমাণ আমাদের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটা। জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, এটা আমরা মোটামুটি জানি। পি তো আমরা জানি, এটা হচ্ছে নাম্বার অফ পোল, কয়টা পোল আছে সেটা, মানে যে NS এরকম কয়টা সেট আছে, এবং পোল আমরা সবসময় জানি জোড়ায় জোড়ায় থাকে। এ, এখানে একটা আমাদের মনে রাখতে হবে, এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ, মানে এই যে এখানে যে আমরা কন্ডাক্টর নিচ্ছি, এখানে টোটাল আর্মেচার গঠন করার জন্য কয়টা প্যারালাল পাথ তৈরি করতেছি সেটা। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এইটার নাম্বার হবে 2,
যদি কোশ্চেনে বলে দেয় ওয়েভ উইন্ডিং, ওয়েভ উইন্ডিং এর ক্ষেত্রে আমাদের প্যারালাল পাথ সবসময় দুইটা নিতে হবে। আর এই প্যারালাল পাথ একদম এক্স্যাক্টলি পোলের সমান, মানে যতগুলো পোল ততগুলো প্যারালাল পাথ নিব যখন আমাদের বলে দিবে ল্যাপ উইন্ডিং। এটা কিন্তু আমাদের ফিক্সড, মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু ডিরেক্ট নাও বলতে পারে। এন তো আমরা জানি, স্পিড বলতেছি, কিন্তু কোন এককে? এটা হচ্ছে আরপিএম এককে, এটা আমরা অলরেডি আগে জানে আসছি। আর ইজি তো বললাম, এটা হচ্ছে যেই পরিমাণ ইনডিউসড হচ্ছে সেটা। এবং আমরা এইখান থেকে আমরা মনে রাখবো, দেখেন ইজিটা কি? ইজি হচ্ছে, আমরা চিহ্নকে যদি ইগনোর করি, আমরা জানি যে ইয়ে সমান হয় কত, -d∅/dt, বাট আমরা চিহ্নকে ইগনোর করলে ভ্যালু হিসাবে লিখতে পারি d∅/dt। সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তনকেই আমরা বলতেছি ইনডিউসড ইএমএফ। তো যেহেতু আমাদের এখানে পোল আছে পি সংখ্যক, তাহলে টোটাল আমাদের কি পরিমাণ ফ্লাক্সেরই পাবো? টোটালটা পাবো হচ্ছে p∅। আর সময় কত? আমরা যেহেতু সেকেন্ডের হিসাব করতেছি, খেয়াল করে দেখেন, একটা যদি পূর্ণ ঘূর্ণন হয়, দেখেন এখান থেকে শুরু করে পুরো একটা চক্র ধরেন ঘুরে আসতেছে, এক চক্র, তাহলে পুরো একটা চক্র যদি ঘুরে আসে কত? 360 ডিগ্রি ঘুরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে একটা চক্র ঘুরে আসতে কত টাইম লাগাবে, তাই তো? ধরে নিলাম যে আমাদের টোটাল এখানে চক্র আছে হচ্ছে এন সংখ্যক। এন মানে কি? এন মানে রেভলিউশন পার মিনিট। প্রতি মিনিটে চক্র দিচ্ছে এন সংখ্যক। তাহলে আমি একটু ঐকিক নিয়মে লিখি, জিনিসটা ভালো বুঝতে পারবেন। প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে চক্কর দিচ্ছে এন সংখ্যক। এখন আমাকে প্রশ্ন করতে হবে একক সময়ে কতটুকু দিচ্ছে, তাহলে একক সময়ে দিচ্ছে কত? n/60। এটা হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট। আমাদের উল্টা করতে হবে, সেটা হচ্ছে একটা চক্র দিতে কত টাইম লাগতেছে। যাক, এটা উল্টাই দিলেই হচ্ছে, মানে এন সংখ্যক চক্কর দিতে লাগতেছে 60 সেকেন্ড। তাহলে একটা চক্কর দিতে কতটুকু টাইম লাগবে? 60/n। এইটাকেই আমরা বলতেছি একক সময়, মানে ডিটির জায়গায় আমরা বসাই দেব হচ্ছে 60/n। এটা গেল একদম একক অবস্থা। একক মানে প্রত্যেকটা প্যারালাল পাথে কি পরিমাণ করে আমাদের ভোল্টেজ জেনারেট হচ্ছে। তো আমাদের তো দরকার টোটাল ইএমএফ। তাহলে টোটাল ইএমএফ কত হবে? এটা হচ্ছে পার প্যারালাল পাথ। তাহলে টোটাল ইএমএফ কত হবে? এটা যদি পার প্যারালাল পাথ, মানে একটা প্যারালাল পাথে যদি এরকম হয়, তাহলে সব প্যারালাল পাথে কতটুকু হবে? তাইলেই তো আমাদের হয়ে গেল। তাহলে এইটা নিব, এই এন উপরে যদি তুলে দিই কত হয়? p∅n/60 ইন্টু প্রত্যেকটা প্যারালাল পাথে কয়টা করে আমাদের ইয়ে আছে, কন্ডাক্টর আছে, সেটা গুণ করে দিলেই তো টোটাল ইএমএফ চলে আসলো। তাহলে ধরে নিলাম যে প্রত্যেকটা প্যারালাল পাথে জেড সংখ্যক করে আমাদের কন্ডাক্টর আছে, যে এটা কিন্তু আমরা তাই বলছিলাম। আচ্ছা, এটা টোটাল নাম্বার অফ ইয়ে, এটা হচ্ছে জেড বাই এ।
আবার বলি, এইটা হচ্ছে পার প্যারালাল পাথে কি পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে সেইটা। জেড হচ্ছে যে টোটাল যে কন্ডাক্টর, আর বাই এ করার মানেই হচ্ছে পার প্যারালাল পাথে কয়টা কন্ডাক্টর আছে, এইটা যদি এর সাথে গুণ করে দিই তাহলেই আমরা পাচ্ছি টোটাল ইএমএফ। এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার টোটাল ইএমএফ ইজি। এটাকে সাজাই লিখলে এই সূত্রটাই মূলত আমরা জেনে থাকি, যে পি ফাই জেড এন বাই 60। এই সূত্রটা জাস্ট আমাদের মনে রাখতে হবে, জেনারেটরের জন্য যা, মোটরের জন্য তাই, শুধুমাত্র মোটরের জন্য সূত্রটা হবে ভাই এরকম। এটা তো পার ফেজের জন্য ইজি না? না, টোটাল, এটা টোটাল, টোটাল ইএমএফ। এখানে তো সিঙ্গেল, আমরা ডিসি পড়তেছি না, এখানে আবার পার ও ফেজ আচ্ছা আচ্ছা। থ্রি ফেজ ও কেন আচ্ছা আচ্ছা, আসবে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ওইখানে ইজি নিব, মোটরের ক্ষেত্রে ইবি নিব, এই হচ্ছে পার্থক্য। এটা মনে রাখলেই চলতেছে। আমি ইবির সাথে যে এন, তারপরে পি, এগুলা রিলেশন আবার পরবর্তীতে যাই দেখবো, মানে মোটরের ক্ষেত্রে দেখবো, জেনারেটর নর্মালি এগুলো এরকম লাগে না। জাস্ট এই সূত্রটা আমরা দেখবো, অনেক সময় এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট রিলেটেড যা যা মনে রাখা লাগে সেই বিষয়, এখানে খুব একটা না দেখলেও চলবে। এবার আমরা ছোট ছোট দুই একটা ম্যাথ দেখি, আজকে দিয়ে শেষ করে দেবো। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এখান থেকে ডিটেলস ম্যাথ করার ট্রাই করব। মানে এখান থেকে দেখলাম যে রিসেন্ট হচ্ছে ওই যে চ্যাপম্যান ট্যাপম্যান থেকে একটু ম্যাথ ট্যাথ দিচ্ছে, বড় বড় ইয়েগুলা।